জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার ওমিক্রন আক্রান্ত, ছড়ানোর সুযোগ নেই আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। এবার স্লোগান উদ্ভাবনী বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার আশাবাদ প্রধানমন্ত্রীর। র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর। কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ, ফেরত পাঠানো হল দুবাইয়ে। ট্রাফিক আইন জানে না ট্রাফিক পুলিশ, পারাপারে ব্যবহার নেই জেব্রা ক্রসিংয়ের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জিম্বাবুয়ে ফেরত জাতীয় নারী দলের 2 ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন। ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আক্রান্তদের কাছ থেকে ছড়ানোর সুযোগ নেই। রাসেল খানের রিপোর্ট। গেল 24 নভেম্বর ডেল্টা, গামা ও বেটার চেয়েও বেশি সংক্রামক করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। ধরনটির বৈজ্ঞানিক নাম B.1.1.529। ধীরে ধীরে ওমিক্রন ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। দুঃসংবাদ এলো বাংলাদেশের জন্য। সম্প্রতি নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে জাতীয় দল জিম্বাবুয়ে যায়। করোনার এই ভেরিয়েন্টটি ছড়িয়ে পড়ায় স্থগিত হয় খেলা। গেল 1 ডিসেম্বর দেশে ফিরে আসে বাংলাদেশ নারী দল। সাথে চলে আসে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনও। রাজধানীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। জিম্বাবুয়ে থেকে আমাদের মহিলা টিম এসেছে, যথাযথ নিয়মে আমরা সেই টিমকে আমরা হোটেলে তাদেরকে কোয়ারেন্টাইনে রেখেছি। রাখার পরে আমরা প্রায় টেস্ট করেছি 4-5টা। টেস্ট করার পরে দেখা গেল 2 জনের গায়ে ওমিক্রন এই ভাইরাসটি পাওয়া গেল। তাদেরকে আমরা ওখানে পুরো টিমকেই এখন কোয়ারেন্টাইনে আছে। শঙ্কার কিছু নেই উল্লেখ করে মন্ত্রী জানান, আক্রান্ত 2 নারী ক্রিকেটার সুস্থ আছেন। তারা ভালো আছে, তাদের তেমন কোনো সমস্যা নাই। আমাদের এয়ারপোর্ট স্ক্রিনিং আরও জোরদার আমরা আগেও করেছি, এখন আরও সজাগ হতে হবে। বর্ডারও আমরা আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা আমরা করেছি, জোরদার করেছি। এবং আফ্রিকা থেকে যারা আসবে তাদের তো ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন আমরা 14 দিন রেখেছি। মাস্ক ছাড়া কেউ বাইরে বের না হওয়া সহ সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশের শনাক্তের আগেই বিশ্বের 60 দেশে ছড়িয়েছে মহামারী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। প্রতিবেশী ভারতের 5 রাজ্যে এরই মধ্যে শিশুসহ 32 জনের শরীরে এটি শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ওমিক্রনের মৃত্যু ঝুঁকি কম থাকলেও তা আগের ডেল্টা প্রজাতির থেকে বেশি সংক্রামক। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। করোনার নতুন ধরন ওমিক্রন 2 ডিসেম্বর শনাক্ত হয় ভারতে। এরই মাঝে মহারাষ্ট্র রাজ্যে 3 বছরের এক শিশুর শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য দপ্তর বলছে, ডেল্টা সংক্রমণে চিকিৎসা ব্যবস্থা যেভাবে বিপর্যস্ত হয়ে উঠেছিল, ওমিক্রনে সে ধরনের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম। এদিকে দক্ষিণ আফ্রিকার তুলনায় ইংল্যান্ডে বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। ক্রিসমাসের মধ্যেই দিনে 60,000 জন করে ওমিক্রনে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতি 3 দিনে যুক্তরাজ্যে ওমিক্রনে আক্রান্তের হার দ্বিগুণ হচ্ছে। জনগণকে দ্রুত বুস্টার ডোজ নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে দেশটিতে। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন সংক্রমণের হার আগের তুলনায় দ্বিগুণের বেশি বলে দাবি করা হচ্ছে। দেশটিতে এরই মধ্যে শনাক্ত হয়েছে 46%। নিউ ইয়র্কে ঘরের বাইরে মাস্ক পরার বিষয়ে কড়া নির্দেশ আসতে যাচ্ছে। জার্মানিতে স্বাস্থ্য বিভাগে কাজ করা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নতুন বছরে অফিসে এসে কাজ করাকে আপাতত না বলছে উবার, মেটা থেকে গুগল সহ একাধিক প্রথম সারির সংস্থা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। ডিজিটালের পর এখন উদ্ভাবনী বাংলাদেশের পথে দেশ এগিয়ে যাচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দেবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজন করে চতুর্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনের। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করেছে ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেন আধুনিক বাংলাদেশের অগ্রযাত্রার আদ্যপান্ত। বাংলাদেশ আজকে যেখানে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আমরা সেখানে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই চতুর্থ শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। এক, অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ। 2, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী সৃষ্টি। 3, পরিবেশ সংরক্ষণ। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ও উন্নয়ন থেকে বারবার পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে বিএনপি শাসনামলের অবহেলাকে দায়ী করেন প্রধানমন্ত্রী। 1991 থেকে 95 যখন বিএনপি ক্ষমতায়, তখন এই অঞ্চলে ফাইবার অপটিক আসে। বাংলাদেশ তখন বিনামূল্যে ফাইবার অপটিকের সঙ্গে সংযোগ স্থাপন করার একটা সুযোগ পায়। দুর্ভাগ্য হলো যে তখনকার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া বলেছিল যে এর সঙ্গে সংযুক্ত হওয়া যাবে না, কারণ আমাদের সব তথ্য নাকি বের হয়ে যাবে। সেই জন্য সেই ফাইবার অপটিক্সের সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়নি। এটা হচ্ছে দুর্ভাগ্য। বৃহৎ জনগোষ্ঠীকে এই অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তরের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কারণ এই নতুন কর্মসংস্থান যেটা হবে, তার সঙ্গে যা আমাদের দেশের মানুষ তাল মিলিয়ে চলতে পারে, আমাদের যে যুব সমাজ, তাদেরকে আমরা সেইভাবেই একেবারে ছোটোর থেকে আমরা সেই শিক্ষা দিতে চাই। বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে তাল মিলিয়ে আমরাও কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস সফলভাবে ব্যবহার করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। তবে ডিজিটাল বাংলাদেশ পার করে এখন বাংলাদেশ উদ্ভাবনের দিকে এগিয়ে চলছে বলে জানান সরকার প্রধান। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন আমরা উদ্ভাবনী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হলে বিষয়টি নিয়ে তিনিও অবাক হন বলে জানান। এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এ নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বাহিনী নিয়ে যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযোগে বাংলাদেশ হতাশ। এটা খুবই দুঃখজনক এবং তাদের কারণটা হচ্ছে যে কিছু এনজিও আর কিছু হিউম্যান রাইটস গ্রুপ ওদের বিরুদ্ধে নাকি অভিযোগ করেছেন। তার প্রেক্ষিতে তারা নিজেরাও কিছু অ্যানালিসিস করে এটা মার্কিন রাষ্ট্রদূতকে আমরা ডেকে নিয়েছিলাম। আমার পররাষ্ট্র সচিব ওনার সাথে আলাপ করেছেন এবং উনি অনেকটা একটু সারপ্রাইজের মতো এইরকম হয়েছে। বলেন, যেখানে যুক্তরাষ্ট্রই প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে তাদের মুখে এ ধরনের কথা মানায় না। আমেরিকাতে প্রতি বছর 6 লক্ষ লোক নিখোঁজ হয় এবং এরা কিভাবে নিখোঁজ হয় আমেরিকান সরকার জানে না। আর প্রতি বছর ইন দ্য লাইন অফ ডিউটি পুলিশ হাজারখানেক লোক মেরে ফেলে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সত্যি নয়। র্যাব কখনোই বিনা কারণে গুলি ছোড়ে না। সবগুলোর কিন্তু একটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়, একজন ম্যাজিস্ট্রেট সেটা চেক করেন। এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রস ফায়ার কিংবা ইচ্ছা করে কেউ মানে গুলি করতে পারেন না। এই সমস্ত ঘটনা শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর সব দেশেই এগুলো চলছে এবং এগুলো চালু আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে পরবর্তীতে বাংলাদেশের অবস্থান জানানো হবে বলেও জানানো হয়। কেন করেছেন,
কি উদ্দেশ্য করেছেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা কোনো চমক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক অনুষ্ঠানে তিনি বলেন, এখন দেখার বিষয় যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে না ডাকা লজ্জার বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলেও জানান তিনি। যে এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে, তাদেরকে এইভাবেই তাদের পরিণতি এইভাবেই আসে। আমরা এতদিন ধরে যে কথাগুলো বলে আসছি, আমরা এতদিন ধরে যে বলছি যে মানবাধিকার হরণ করা হচ্ছে, আমরা বলছি যে এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে, করে মানুষকে হত্যা করছে নির্মমভাবে। এটা প্রমাণিত হয়েছে। সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি। তাকে আটকে দেয় সেদেশের বর্ডার সার্ভিস এজেন্সি। ডক্টর মুরাদ স্থানীয় সময় দুপুর 1:30টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাকে জানানো হয় তার সেদেশে প্রবেশ নিয়ে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। পরে মধ্যপ্রাচ্যের একটি ফ্লাইটে ডক্টর মুরাদকে তুলে দেওয়া হয়। নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 7 ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় দ্রুত গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক মহাসড়কে এমনিতেই প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এখন ঘন কুয়াশা, সকাল সন্ধ্যা রাতে কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের কুয়াশায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। গাড়ি চালনার ক্ষেত্রে সকলকে ফগ লাইট জ্বালানো সহ গতিসীমার বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের চলমান বিভিন্ন পদক্ষেপে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আশা করছি। ট্রাফিকের চিহ্ন মেনে চলে না গাড়ি, পারাপারে কেউ মানে না জেব্রা ক্রসিং। তাহলে এত টাকা খরচ করে কেন টানা হয় হলুদ আর সাদা দাগ সহ অন্যান্য চিহ্ন? অখিল পোদ্দারের প্রতিবেদন। ট্রাফিক পুলিশের সিগন্যাল বাতি যখন অচল, তখন রাজধানী জুড়ে সচল সিটি কর্পোরেশনের সাদা আর হলুদ দাগের নানান ধরনের সংকেত। সাদা রং আর হলুদ রং ওইগুলো কেন দিচ্ছে, এগুলো তো আমরা বুঝতে পারি না। কোন রঙের দাগে কি মানে হয় তা জানেন না বেশিরভাগ মানুষ। যিনি জানেন তিনি আবার মানেন না। কালে ভদ্রে কেউ মানলেও তাকে পড়তে হয় ঝামেলায়, থাকে দুর্ঘটনার ভয়। কারণ আইন না মানা সংস্কৃতির শহরে কেউ মানতে গেলে ঝুঁকি বাড়বে, এটাই স্বাভাবিক। একটা ডানের গাড়ি বামে যাচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে 30 সেকেন্ড তো আমি, কিন্তু আমার 30 সেকেন্ডের জন্য হাজার হাজার গাড়ির স্পিড থেমে যাচ্ছে। জেব্রা ক্রসিং হয় আমরা মানছি নাকি ড্রাইভাররাও মানছে না? কোথাও লেখা আছে রাস্তার ভিতরে যে আমি 40 স্পিডে গাড়িটা চালাইতে হবে, আমি এখন গাড়িটা টান দিয়ে ফট করে বামে ইন্ডিকেটার দিয়ে ডাইনে চলে যাবো ডাইরেক্ট। তার কারণে এখানে কোনো সিস্টেম নাই। আমাদের লেনে রিক্সা ঢুকে গেছে, সিএনজি ঢুকে গেছে, সেই ক্ষেত্রে আমরাও লাইনচ্যুত হয়ে যাই। ড্রাইভারদের ওরা কিন্তু অনেক মিস ইউজ করে, রুট ক্রস করে তারা রিক্সার ধাক্কা মেরে দিচ্ছে। দাগ দিয়ে আঁকা বহুমাত্রিক সংকেতে বোঝানো আছে ট্রাফিকের কানুন। জেব্রা ক্রসিংয়ের মতো প্রাথমিক নিয়মটাই যেখানে কেউ মানতে চান না, সেখানে বাকি সংকেত বুঝবে এমন আশা করাটা বাতুলতা মাত্র। মোর হলো কনজেশনের হটস্পট, সেই জায়গায় সুশৃঙ্খলা নিয়ে আসে একটা সাধারণ মার্কিং দিয়ে, বক্স মার্কিং। এই দাওয়াইটা কার্যকরী করার জন্য পূর্ব শর্ত হলো ড্রাইভার জানতে হবে এইটার অর্থ কী। যেটার অর্থ হলো আমাকে গ্রিন দেখানো হলেও আমার চলে যাওয়ার পথ যদি পরিষ্কার না থাকে তাহলে আমি যাব না।
না জানা জায়গায় যারা বিনিয়োগ করেছে তারা একটা বিরাট অন্যায় করেছে, কারণ টাকাটা জনগণের। সম্প্রতি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হলুদ দাগে বক্স এঁকেছে সিটি কর্পোরেশন। জট কমানোর চেষ্টায় এসব করা হলেও ট্রাফিক পুলিশই জানেন না এসব দাগের মানে কি। পুরো ঢাকায় বক্স জাংশনে ভরে গেছে। এটা অনেকটা অর্নামেন্টাল, রোড ফার্নিচার হিসাবে। যে এনফোর্স করবে পুলিশ জানে না এইটার অর্থ কি। এই বক্স পদ্ধতিটা দিয়ে কি বোঝাচ্ছেন আপনারা? এটার অর্থ আমি আসলে জানি না, এই বক্সটার অর্থ আমি জানি না। এটা হচ্ছে আমাদের জেব্রা ক্রসিং, আর তার আগে যেটা আছে এটা হচ্ছে স্টপ লাইন। এখন সাদা দাগের উপরে উঠে আছেন আপনি। যে এটা আমার রং। ক্যান্টনমেন্টে গেলে যত ড্রাইভারে যাক সবাই সোজা, ভিতরে গেলে মনে করা যায় যে না এটা আমরা অন্য কোনো রাষ্ট্রের ভিতরে আছি, আর বের হলে মনে হয় যে এটা বাংলাদেশ। সাদা দাগগুলো যে মানুষ যাতে পারাপার হচ্ছে এই জন্য এটা হলো সাদা দাগ দিয়ে রাখে। পথ চলতি মানুষেরা বলছেন লেন পদ্ধতি বাস্তবায়ন না হলে ট্রাফিক নিয়মের জেরবার অবস্থা দূর হবে না কোনোদিন। বিরক্ত করে বেশিরভাগ বাস আর সিএনজি আর মোটরসাইকেল তো কিছু মানে না, হঠাৎ করে সামনে এসে পড়ে যায়। মানুষ কিন্তু ফুটপাত ব্যবহার করে, কিন্তু ড্রাইভাররা দেখবেন যে মোটরসাইকেলওয়ালারা ফুটপাত দিয়ে মোটরসাইকেল উঠাই দেখে। রাজধানীতে স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি কাজ না করলেও সম্প্রতি গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্টে হলুদ রঙের দেয়া হয়েছে এরকম বক্স পদ্ধতি। আদৌ কি সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার, আমাদের ট্রাফিক পুলিশ আর চালকেরা জানেন এই পদ্ধতির মাহাত্ম্য? যদি তাই জেনে না থাকেন তাহলে রাস্তায় কেন খরচা করা হয়েছে এরকম দাগ দেবার নামে লক্ষ লক্ষ টাকা? অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, বিজয় সরণি, ঢাকা। পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G চালু হবে আগামীকাল। ডিজিটাল বাংলাদেশের গণপূর্তির দিনটি থেকে মানুষ পাবে প্রযুক্তি খাতের কাঙ্ক্ষিত এই সেবা। আদিত্য মামুনের রিপোর্ট। ভাবুন তো, একটি আস্ত কম্পিউটার পকেটে নিয়ে ঘুরছেন। যখন যেখানে ইচ্ছে পাচ্ছেন নানান ধরনের সেবা, কিংবা জমিতে পানি, সার, আর্দ্রতা আর পোকার আক্রমণ প্রতিরোধকারী একটা ডিভাইস। এসবের সবই এখন সম্ভব বাংলাদেশে। তথ্য প্রযুক্তির এই পালে নতুন হাওয়া বইবে 5G চালু হলে। নতুন সভ্যতার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, রোবোটিক্স, ব্লকচেইন, বিগ ডাটা এবং স্বয়ংক্রিয় যন্ত্রাদি ও প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় 5G অপরিহার্য। তবে কতটা কার্যকর হবে এই সেবা? অবকাঠামোগত উন্নয়ন ও গ্রাহকের সক্ষমতা এবং মোবাইল অপারেটর কোম্পানিগুলো কতটা প্রস্তুত তা নিয়েও কথা থেকে যায়। যেখানে এখনও মোবাইলে 2G কিংবা 4G সেবা পেতেই গলদঘর্ম। 2008 সালে দেশে মোবাইল ব্যবহারকারী ছিল 4,46 লাখ। বর্তমানে তা 17,64 লাখ অতিক্রম করেছে। তারপরও 10 জনের জন্য বরাদ্দকৃত তরঙ্গ ব্যবহার করতে হচ্ছে 100 জনকে। কল ড্রপের ভোগান্তি পোহাতে হচ্ছে তাই কোটি কোটি গ্রাহককে। এশিয়ায় নেটের গতিতে শুধু আফগানিস্তানের উপরে বাংলাদেশ, এমনকি সোমালিয়া, ইথিওপিয়ার স্থানও বাংলাদেশের চেয়ে ভালো। 2008 সালের আগে আমাদের দেশে ইন্টারনেটের যে ব্যবহার ছিল, আর আজকে 2021 সালে ইন্টারনেটের ব্যবহার কিংবা মূল্য অনেকাংশে কিন্তু কমে গেছে। 2022-23 সালের মধ্যে বাংলাদেশের অবস্থান সফটওয়্যার খাতে একটা ভালো অবস্থান আমরা অ্যাকোয়ার করতে পারবো, বিভিন্ন আউটসোর্সিংয়ের ক্ষেত্রে আমরা করতে পারবো। নিজস্ব স্যাটেলাইট, কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন কেবল সংযোগ থাকার পরেও ভারত পাকিস্তানের চেয়ে নেটের দাম তুলনামূলক বেশি বাংলাদেশে। তবে আশার কথা, কার্যকর হতে যাচ্ছে এক দেশ এক রেট। ডিজিটাল বাংলাদেশের যুগপূর্তিতে চালু হচ্ছে 5G। নবম দেশ হিসাবে এ এক ভিন্ন অর্জন বলে দাবি মন্ত্রীর। 5G সম্পূর্ণভাবে একটি ভিন্ন মাত্রার প্রযুক্তি এবং এই প্রযুক্তিকে একটু ভিন্ন আঙ্গিকে দেখার প্রশ্ন আছে, এবং আমরা কিন্তু 2G, 3G, 4G বাদ দিয়ে 5G করছি না। নেটের গতি বৃদ্ধি, মূল্য কমানোর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে ব্রডব্যান্ড। টেলিটক ও বিটিসিএল এর মাধ্যমে শিল্পাঞ্চলে দেওয়া হবে 5G। সেবা পাবে হিউম্যান টু মেশিন এবং স্মার্ট ফ্যাক্টরি। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। অতিরিক্ত ভাড়া আদায়ে বেশ কয়েকটি গণপরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্যবস্থা নেওয়া হয় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে চলে সচেতনতা অভিযান। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থেমে নেই।
আহত হচ্ছেন অনেকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটি-এর এই সচেতনতামূলক কর্মসূচি। বনানী থেকে আপনি 15 টাকার বেশি কিভাবে নেবেন? 5 টাকা করে ফেরত দেন। পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালত, অতিরিক্ত ভাড়া আদায় করা হয় জরিমানা, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা। 4টা গাড়িতে অসংখ্যিত ছিল, এর মধ্যে 3টাতে ভাড়া একটু বেশি নেওয়া, ভাড়ার চার্ট না টাঙানো এবং যাত্রীদের সাথে হালকা দুর্ব্যবহার। সকাল থেকে এই পর্যন্ত মোট 5টি মামলা হয়েছে, 4টি মামলায় 15,500 টাকা এবং 1টি ডাম্পিং। কার্যক্রম পরিদর্শনে এসে বিআরটি-এর চেয়ারম্যান বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোরভাবে আইনের প্রয়োগ করা হবে। সবাই যদি আইন মানতে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তখনই আইনটা প্রয়োগ করাও ইজি হয়। সব কিছু একসাথে একবারে তড়িৎ রেজাল্ট পাওয়া যাবে এটা আমি মনে করি না, কারণ প্রত্যেকের রোল আছে। চালকদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সহ অন্যান্য কর্মসূচির কথা জানিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সচেতনতার উপর জোর দেন বিআরটি-এর চেয়ারম্যান। কোনো একটি দুটি স্টেক হোল্ডার সচেতন হলেও খুব একটা কাজে আসবে না, এবং শুধু আইন করে শাস্তি দিয়েও এটা মানে সম্পূর্ণভাবে এই সচেতনতা তৈরি করা যাবে না। বিআরটি-এর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ভারত সবসময় বাংলাদেশকে একটা স্থিতিশীল ও গতিশীল অর্থনীতির দেশ হিসেবে দেখতে চায়। বাংলাদেশ ভারত মৈত্রী দিবসে আলোচনায় এমনটাই জানান ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। আর দুই দেশের সৌহার্দ্যমূলক সম্পর্ককে ভিন্নভাবে উপস্থাপন করতে সাম্প্রদায়িক শক্তি উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির আয়োজনে এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধে ভারতের অবদানের পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্কের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল জনতার সংগ্রাম। তার সাথে ভারতের সহায়তা মিলে মাত্র 9 মাসের মধ্যেই অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। 1971 সাফল্যের সাথে বাংলাদেশের জন্ম বিশ্বকে এই বার্তাই দিয়েছে যে আপনি কখনো একটি জাতিকে বর্ণ বা ধর্মের ভিত্তিতে বিভক্ত করতে পারেন না। আপনি আসলে সংস্কৃতি ও সম্প্রীতির ভিত্তিতে তাদের ঐক্যবদ্ধ করতে পারেন। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে হাইকমিশনার এ সাফল্য ভারতের জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন। একটি সফল ও সমৃদ্ধ বাংলাদেশ আমাদেরও নিরাপত্তা এবং অগ্রগতির নিশ্চয়তা দেয়। সুতরাং যে যাই বলুক, আপনারা নিশ্চিত থাকেন আমরা খুব গভীরভাবে বাংলাদেশের সাফল্যের সাথে নিজেদের জড়িয়ে নিয়েছি। আলোচনা সভার প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, স্বাধীনতা বিরোধী চক্র ভারত বাংলাদেশ সম্পর্ককে সাম্প্রদায়িকতার মোড়কে উপস্থাপন করতে চায়। সেই পরাজিত শক্তি আজকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে এই দেশকে আবার বিপদগামী করতে চায়। আজকে মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধকে ধ্বংস করবার যে পায়তারা, এটাকে প্রতিহত করতে হবে। বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান আলাদা করে স্মরণ করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা। এখানেও তিনি একটি দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিজয় মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা গাইবান্ধার বীর মুক্তিযোদ্ধা ওয়াসিকার ইকবাল মাজুর কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি আফরোজা লুনা। 7ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে ভারতে গমন করি এবং সেখানে উচ্চতর ট্রেনিং করে আসি। বাংলাদেশের ভেতরে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি, গেরিলা যুদ্ধে। কুড়িগ্রাম থেকে ময়মনসিংহ এলাকা পর্যন্ত আমাদের 11 নম্বর সেক্টর এলাকায় আমরা গাইবান্ধা পূর্ব অঞ্চলে আমরা যুদ্ধ করি। জেলা শহর থেকে বা তৎকালীন মহকুমা শহর থেকে বিভিন্ন থানা, যেসব যোগাযোগের জন্য রাস্তা আছে, ভালো রাস্তা এবং ব্রিজ, কারবার, এইসব আমরা যেমন ফুলছড়ি, বাদিয়াখালী, দারিয়াপুর, রসুলপুর, শহীদের বিভিন্ন স্থাপনাগুলো, ব্রিজগুলো আমরা ধ্বংস করি। সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করছি আমরা, যেমন গাইবান্ধা শহর থেকে 5-6 কিলোমিটার পূর্ব দিকে উড়িয়া নামক জায়গা, পাকসেনাদের সঙ্গে আমরা সম্মুখ যুদ্ধ হয়। সেখানে আমরা
24 জন পাকসেনাকে নিহত করি। তো 2 জন ফুলছড়ি ঘাটে আমরা জাহাজ অপারেশন করতে যাই তখন ওইখানে 2 জন শহীদ হয়েছে। 5 তারিখে আমরা যখন গাইবান্ধা শহরের পূর্ব এলাকায় খলজিয়া নামক স্থানে রাজাকারদের সঙ্গে যুদ্ধ করি 5-6 তারিখ 2 দিন যুদ্ধ করার পর 7 তারিখে সকালবেলা আমরা গাইবান্ধা শহরে সমস্ত মুক্তিযোদ্ধারা সহ স্থানীয় জনগণ সহ আর জয় বাংলা স্লোগান দিতে সাংঘাতিক আনন্দের সহিত আমাদেরকে সমস্ত লোকজন তখন ফুলের মালা দিয়ে বরণ করে নেয় এবং গাইবান্ধাবাসীকে অভয় দেই এবং আমরা বলছি আমরা এখন মুক্ত হয়ে গেছি, এখন আমি দেশ স্বাধীন হয়েছি। পাকসেনারা এখান থেকে পলায়ন করেছে, আপনারা নির্ভয়ে এখন থাকেন। আমরা তাদের সাথে আলাপ আলোচনা করি, সেদিন আমরা স্বাধীনতা ঘোষণা করি, গাইবান্ধা মুক্ত আলাদা মুক্ত জীবন করব। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি। রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রংপুর বিভাগ সমিতি আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগ সমিতির সভাপতি নুরুল ইসলাম। সঞ্চালনা করেন রংপুর বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম সিদ্দিক। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। কুমির রপ্তানিতে আয় কোটি ডলার ছাড়িয়েছে। করোনা পরিস্থিতির অবনতি না হলে রপ্তানি আরও বাড়ার প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। ভালুকা প্রতিনিধি SM জাহাঙ্গীর আলমের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2004 সালে ময়মনসিংহের ভালুকায় প্রায় 15 একর জায়গায় গড়ে তোলা হয় কুমিরের বাণিজ্যিক খামার রেপটাইলস ফার্ম লিমিটেড। বিদেশ থেকে আনা 75টি কুমির দিয়ে এর যাত্রা শুরু। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সঠিক পরিচর্যায় খামারটিতে বাড়তে থাকে কুমিরের সংখ্যা। নেওয়া হয় রপ্তানির উদ্যোগ। 2010 সালে প্রথমবারের মতো জাপানে 67টি হিমায়িত কুমির রপ্তানি করে রেপটাইলস ফার্ম। আয় হয় $50,000। আর এরই মধ্য দিয়ে কুমির রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখায় বাংলাদেশ। কুমিরের মাংস, চামড়া, দাঁত, হাড় ও নখ খুবই মূল্যবান। আন্তর্জাতিক বাজারে এসবের চাহিদাও অনেক। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 1,500 কুমিরের চামড়া রপ্তানি করে বাংলাদেশ। আর এতে $1 কোটি ছাড়ায় এ খাতের রপ্তানি আয়। আমি কুমিরের ডিম উড়াই বা কুমিরের খাবার দিই। এখানে নিজেরাও মুরগি পালি, পুকুরে মাছ আছে, মাছ ওড়াই পরে দিই। ডিমটাকে সংগ্রহ করি আমাদের ইনকিউবেটর আছে, ইনকিউবেটর নিয়ে যাই, ইনকিউবেটর প্রসেসিং করে পরে এখান থেকে ডিম বাচ্চা কালেকশন করি। করোনা মহামারীর কারণে গেল 2 বছর কুমির রপ্তানি করা সম্ভব হয়নি। তবে এখন রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে 400 কুমির। করোনার প্রভাবে আমরা গত 2020 এবং 2021 সালে রপ্তানি করতে পারিনি এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা সেই করোনার প্রভাব কাটিয়ে উঠতে পারবো এবং রপ্তানি করতে পারবো। আমরা রপ্তানি করতে পারি 400 কুমিরের চামড়া, সেই ক্ষেত্রে প্রায় $2 লক্ষ রপ্তানি করা সম্ভব। কুমির চাষে সহায়তা করছে প্রাণী সম্পদ বিভাগ। নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও কাজ করছেন কর্মকর্তারা। লাইভস্টক সেক্টর ডেভেলপ হওয়া মানে এই দেশের উন্নয়ন হয়। নতুন নতুন উদ্যোক্তারা আসে বা দেখতে যায়, তখন কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করি। আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে তাদেরকে যত ধরনের সহযোগিতা আমরা করব। ছোট বড় মিলিয়ে রেপটাইলস ফার্মে এখন 2,500-এর বেশি কুমির রয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের আয়োজনে ইসলামিক ফাইন্যান্স ও পরিষেবা সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক এবং স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ITFC ট্রেড ফাইন্যান্সের সাথে সম্পর্কিত ইসলামিক ফাইন্যান্স পণ্য, পরিষেবা ও উন্নয়নের উপর একটি 2 দিনের কর্মশালা আয়োজন করে। কর্মশালার উদ্দেশ্য ছিল দেশের প্রচলিত ইসলামিক ফাইন্যান্স পণ্য ও পরিষেবার বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানে জ্ঞান বৃদ্ধি করা। কর্মশালার
আইটিএফসি সিইও ইঞ্জিনিয়ার হানি সেলেম সনবল বলেন, আইটিএফসি বাংলাদেশের আর্থিক খাতের মধ্যে ইসলামিক ফাইন্যান্সের সম্ভাব্য প্রবৃদ্ধি উপলব্ধি করেছে, বিশেষ করে ইসলামিক ফাইন্যান্সের উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রণোদনা ও সাম্প্রতিক নীতিগুলো। দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার সার্টিফাইড অ্যাকাউন্টস এসিসি তাদের নিজস্ব চাকুরি বিষয়ক পোর্টাল এসিসি ক্যারিয়ার্স অ্যান্ড এসিসি নেভিগেটর্স যাত্রা শুরু করেছে। অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স পেশার ভবিষ্যৎ নিয়ে একটি ভার্চুয়াল গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল রিপোর্ট কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ ভূঁইয়া। বক্তারা অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে পেশার উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে যোগ্য পেশাদার তৈরিতে এসিসি এর ভূমিকার কথা তুলে ধরেন। এসিসি এর ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে এসিসি এর মেম্বাররা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে চাকুরি খুঁজে নেওয়া এবং সরাসরি আবেদন করার পাশাপাশি চাকুরি সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা পাবেন। নিয়োগকর্তারাও এই পোর্টাল ব্যবহার করে যোগ্য প্রার্থী বাছাই করতে পারবেন। এবার আন্তর্জাতিক খবর। মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিন অং হাইয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর বিক্ষোভকারী ও রাজনৈতিক কর্মীদের উপর ব্যাপক দমন পীড়ন চালানোর জন্য এই অভিযোগ আনা হয়। হেগের আদালতে অভিযোগটি দায়ের করেছে মিয়ানমার অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট MAP। সংস্থাটি বিক্ষোভ আন্দোলনের বিরুদ্ধে সহিংস হামলার অংশ হিসেবে ব্যাপক ও পদ্ধতিগতভাবে নির্যাতনের জন্য ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে। সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে অন্তত ১,৩০০ জন নিহত হয়েছে। এদের ৭৫ জনের বেশি শিশু। গ্রেপ্তার হয়েছে অন্তত ১০,৭৫০ জন। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। আটাশ নভেম্বর ভারতের নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরিত্যক্ত ঘাঁটিতে থাকা ৩টি বিমান নিয়ে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। বিমান ৩টি ছিল ওটার, অ্যালুয়েট 3 হেলিকপ্টার এবং DC-3 জ্যাকোটা। আর বাহিনীর সাংকেতিক নাম দেয়া হয় কিলোফাইট। তপু শাহিন মিয়ার ক্যামেরায় কিলোফাইটের স্মৃতিচিহ্ন নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার ওমিক্রন আক্রান্ত, ছড়ানোর সুযোগ নেই, আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। এবার স্লোগান উদ্ভাবনী বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার আশাবাদ প্রধানমন্ত্রীর। র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব, মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রী। কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ, ফেরত পাঠানো হলো দুবাইয়ে। ট্রাফিক আইন জানে না ট্রাফিক পুলিশ, পারাপারে ব্যবহার নেই জেব্রা ক্রসিংয়ের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekusha-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekusha
21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।